আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সো আজকে বেসিক ইলেকট্রিসিটির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়টির নাম ইলেকট্রিসিটি প্রথম অধ্যায়টির নাম হলো ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি, ইলেকট্রিসিটি অ্যান্ড ইটস নেচার। সো প্রথম অধ্যায়তে যে বিষয়টি আলোচনা, হোয়াট ইজ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি হলো এমন একটি অদৃশ্য বল বা শক্তি যা আলো, তাপ, শব্দ, গতি ইত্যাদি উৎপন্ন করে এবং এগুলো দিয়ে আমাদের বাস্তব জীবনে অসংখ্য কাজ আমরা সমাধান করে থাকি। সো ইলেকট্রিসিটি কি? ইলেকট্রিসিটি হলো এমন একটি অদৃশ্য বল বা শক্তি যা আলো, তাপ, শব্দ, গতি ইত্যাদি উৎপন্ন করে এবং যা দিয়ে আমরা বাস্তব জীবনে অসংখ্য কাজ সমাধান করি। এখন ইলেকট্রিসিটি আসলে অদৃশ্য, এটা পঞ্চ ইন্দ্রিয় যে আমাদের আছে, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করতে পারি না, এটা দেখা যায় না, এটা শোনা যায়, এর কোনো বর্ণও নেই। সো এই ইলেকট্রিসিটি কি? ইলেকট্রিসিটির সংজ্ঞাটা আগে লিখে দিই। ইলেকট্রিসিটি হলো এমন এক অদৃশ্য বল বা শক্তি যা আলো, তাপ, শব্দ ও গতি উৎপন্ন করে। এবং যা আমাদের বাস্তব জীবনে অসংখ্য কাজ সমাধান করে। এই ইলেকট্রিসিটি উৎপন্ন হয়েছে গ্রিক শব্দ ইলেকট্রন বা অ্যাম্বার হতে, অর্থাৎ এই ইলেকট্রিসিটির শব্দটা এসেছে গ্রিক শব্দ ইলেকট্রন বা অ্যাম্বার হতে। আচ্ছা, সো এই ইলেকট্রিসিটি সাধারণত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। নাম্বার ওয়ান, স্থির বিদ্যুৎ, যাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিসিটি। নাম্বার টু, কারেন্ট ইলেকট্রিসিটি বা চলমান বিদ্যুৎ। তো সাধারণত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। নাম্বার ওয়ানে কি? নাম্বার ওয়ান হলো স্থির বিদ্যুৎ, যাকে ইংরেজিতে বলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। নাম্বার টু, চলমান বিদ্যুৎ, যাকে ইংরেজিতে বলে কারেন্ট ইলেকট্রিসিটি। সো স্থির বিদ্যুৎ কি বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি? হোয়াট ইজ স্ট্যাটিক ইলেকট্রিসিটি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি হলো যে বিদ্যুৎ ঘর্ষণের ফলে সৃষ্টি হয় এবং যেই স্থানে সে উৎপন্ন হয় সেই স্থানেই থেকে যায়।
অর্থাৎ এই বিদ্যুৎ আমরা কোনো পরিবাহীর মধ্য দিয়ে ধাবিত করতে পারি না। যদি ধাবিত করতে পারতাম তাহলে সেই বিদ্যুৎটা আমরা বাস্তব জীবনে ব্যবহার করতে পারতাম। তো এটা স্থির বিদ্যুৎটা হলো নাম্বার ওয়ান, যে স্থির বিদ্যুৎ হলো যে বিদ্যুৎ ঘর্ষণের ফলে সৃষ্টি হয় এবং যেখানে উৎপন্ন হয় সেখানেই এসে থেকে যায়, অর্থাৎ কোনোভাবেই একে উৎপত্তি স্থল থেকে সরানো যায় না। সেই বিদ্যুৎগুলো স্থির বিদ্যুৎ। যেমন বিদ্যুৎ স্থির বিদ্যুৎ বলে। এবং মনে রাখবে এই বিদ্যুৎটা যেখানে উৎপন্ন হয় সেইখানেই থেকে যায়, কোনোভাবেই এর উৎপত্তি স্থল থেকে সরানো যায় না। সো এই বিদ্যুতের একটা উদাহরণ বলা যায় যে তোমরা প্রায় সবাই দেখেছো বা তোমরা নিজেরাও করেছো অনেক সময়, যে তোমাদের হাতে একটা কলম নিয়ে কখনো মাথা চুলের সাথে নাড়াচাড়া করার পর ওই কলমটা ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে। এই যে সাময়িক সময়ের জন্য ঘর্ষণের ফলে ওই কলমের সারফেসে যে একটা বিদ্যুৎ বা একটা আকর্ষণ বল তৈরি হয়, সেই বিদ্যুৎটা হলো স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এখন আসি তাহলে চলমান বিদ্যুৎ কোনগুলো? দুই নাম্বার, চলমান বিদ্যুৎ। চলমান বিদ্যুৎ তাহলে কি? যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির না থেকে আলো, তাপ এগুলো দ্বারা আবেশিত হয়ে কোনো পদার্থের মধ্য দিয়ে ধাবিত হয়, যার ফলে ওই বিদ্যুৎটা আমরা বাস্তব জীবনে ব্যবহার করতে পারি। আমরা বাস্তবিক জীবনে ইলেকট্রিসিটি নিয়ে যত আলোচনা সবই এই চলমান বিদ্যুৎ। চলমান বিদ্যুৎ আবার দুই প্রকার। আগে আসি আমরা তাহলে চলমান বিদ্যুৎ কাকে বলে? চলমান বিদ্যুৎ হলো যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির না থেকে আলো, তাপ চাপ বা আবেশের কারণে কোনো পদার্থের মধ্য দিয়ে ধাবিত হয়। যেমন তোমরা বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটি ব্যবহার করো সেটাকে বলে অল্টারনেটিং কারেন্ট, এসি বিদ্যুৎ, এবং ডিসি যেটাকে বলে ডিরেক্ট কারেন্ট। এই দুইটাই এই চলমান বিদ্যুতের প্রকারভেদ। তো চলমান বিদ্যুৎ তাহলে আমরা কয় প্রকার বলতে পারি? এক নম্বর হলো ডিসি, যেটাকে বলা হয় একমুখী বিদ্যুৎ। আরেকটা বলা হয় এসি, যেটা পরিবর্তনশীল, যেটার মান সময়ের সাথে পরিবর্তনশীল। তাহলে এখন আমরা আছি
তাহলে এখন আমরা আসি যে চলমান বিদ্যুৎ কয় প্রকার। চলমান বিদ্যুৎ দুই প্রকার। নাম্বার ওয়ান, একমুখী বিদ্যুৎ। যাকে বলেন ডিসি, মিনস ডিরেক্ট কারেন্ট। নাম্বার টু, এসি বা যাকে বলি অল্টারনেটিং কারেন্ট। ডিরেক্ট কারেন্ট অর্থ যে এই কারেন্টের মান অপরিবর্তনশীল এবং এর দিক হবে একমুখী। যেমন এটা যদি সময় হয় তাহলে এই কারেন্টের মানটা একমুখী হবে, সে একমুখী হবে এবং এর মানটা সময় যে কোনো পরিবর্তনই হোক না কেন তার মানটা ফিক্সড, তার মানটা অপরিবর্তনশীল। পক্ষান্তরে এসি এসি হবে সময়ের সাথে পরিবর্তনশীল। এসি কেমন হবে, যে এসিটা সময়ের সাথে পরিবর্তনশীল, এর মান সময়ের সাথে পরিবর্তনশীল। দেখো সময় যখন এই পয়েন্টে, তখন কারেন্ট, এটা ধরো কারেন্টের অ্যাক্সিস, কারেন্ট, এটা কারেন্টের ম্যাগনিটিউড। সো দেখো সময় যখন এখানে, তখন কারেন্টের মানটা এখানে, কারেন্টের মান কম। আবার সময় যখন বৃদ্ধি পাচ্ছে, আবার তখন কারেন্টের মান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সময় যখন এই পজিশনে, তখন কারেন্টের মান কিন্তু ম্যাক্সিমাম। এটাকে আমরা বলতে পারি আই ম্যাক্সিমাম, যেটাকে বলা হয় এই কারেন্টের অ্যাম্পলিটিউড। এইটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে দেখো এইটার, এটা যদি পজিটিভ অ্যাক্সিস হয় এটা হবে নেগেটিভ, তাহলে এটা যদি পজিটিভ ম্যাক্সিমাম হয় এটা অবশ্যই নেগেটিভ ম্যাক্সিমাম। আচ্ছা, সো দেখতেই পারলো যে সময়ের সাথে এই কারেন্টের মানটা পরিবর্তনশীল। এটা হলো তোমাদের এসি কারেন্ট, আর এইটা হলো ডিসি কারেন্ট। সো এখন আমরা দেখব যে পরমাণু কি জিনিস। পরমাণু কি জিনিস, পরমাণু বা যাকে বলা হয় অ্যাটম। সো অ্যাটম কি আমরা সেটা এখন দেখি। কারণ একটা পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন যে প্রবাহিত হয়, সেই পদার্থের গঠন কেমন সেটা বোঝা জরুরি। সো এই জন্য আমরা এখন আলোচনা করব যে অ্যাটম কি। অ্যাটম কি, অ্যাটমের গঠন কেমন হয়, এর মধ্যে কি কি থাকে। সো অ্যাটম বা যাকে বলা হয় পরমাণু, অ্যাটম বা পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন বা বাস্তব কোনো অবস্থান নেই। অর্থাৎ অ্যাটম বা পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা খালি চোখে দেখা যায় না, যার স্বাধীন বা বাস্তব কোনো অবস্থান নেই। সো আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, এমন এক
ক্ষুদ্রতম কণা যার খালি চোখে দেখা যায় না, দেখা যায় না, যার স্বাধীন বা বাস্তব কোনো অবস্থান নেই। আচ্ছা, তো একটা পদার্থের পরমাণুর গঠন কেমন হয় আমরা দেখি। একটা পদার্থের পরমাণুর মৌলিক কণিকা হলো তিনটি। এক নাম্বার কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন একটা পদার্থের মধ্যে এর যে গঠন সেটা কিভাবে বিন্যস্ত থাকে আগেই বলি। পরমাণুর দুইটা অংশ, একটা হলো পরমাণুর কেন্দ্র যাকে বলা হয় নিউক্লিয়াস, আরেকটি পরমাণুর বাহিরের অংশ যেটাকে বলে ইলেকট্রন মহল বলতে পারি, যেটা নিউক্লিয়াসের বহির্ভূত অংশ। সে পরমাণুর প্রধানত দুইটি অংশ, সেটা হলো নিউক্লিয়াস, এটা পরমাণুর কেন্দ্র, এবং দুই নম্বর হলো নিউক্লিয়াস বহির্ভূত অংশ যেটাকে ইলেকট্রন মহল বলতে পারি, কারণ নিউক্লিয়াসের বহির্ভূত অংশগুলোতে মূলত ইলেকট্রন বিদ্যমান থাকে। আর নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন প্লাস নিউট্রন। এই পরমাণুর কক্ষপথে কিরকম, কোন কক্ষপথে কিরূপ ইলেকট্রন হবে সেটা নির্ভর করে, সেটা নির্ণয় করার সূত্র 2n²। অর্থাৎ এই n হলো কক্ষপথ সংখ্যা। কক্ষপথ সংখ্যা দেখো, এই কক্ষপথ, এটা কত নম্বর কক্ষপথ? 1 নম্বর কক্ষপথ। তাহলে 2n², এখানে n এর মান 1 বসালে কি হয় দেখো তো, 1 2k2। তাহলে এই প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টি হবে? দুইটি। আচ্ছা, এখন তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা হতে পারে? 2 ইন্টু 2² 2 2 ইন্টু 4, তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন হবে 8টি। এভাবে প্রত্যেকটি কক্ষপথে কিরূপ ইলেকট্রন হবে সেটা নির্ভর করে 2n² সূত্রের উপর। আচ্ছা, সো একটা পরমাণুর শেষ কক্ষপথে যে ইলেকট্রন, সেই ইলেকট্রনকে বলে ভ্যালেন্স ইলেকট্রন, সেই ইলেকট্রনকে বলে ভ্যালেন্স ইলেকট্রন। আর এই ইলেকট্রনকে কোনোভাবে, বা এই ইলেকট্রন কোনোভাবে যদি তার শেষ কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যায়, তখন সেই ইলেকট্রনকে বলে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। তাহলে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন আর ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে একটু পার্থক্য, সেটা হলো ভ্যালেন্স ইলেকট্রন কোনো পরমাণুর শেষ কক্ষপথেই থাকবে, আর ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যাবে, তখন থেকে সেই ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন। আমরা মূলত ফ্রি ইলেকট্রনটা আমরা কোনো পরিবাহের মধ্যে দিয়ে প্রবাহিত করতে পারি, এবং সেই ইলেকট্রনই মূলত কারেন্ট, যেটা আমরা বলি কোনো পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহের হার, সেই হারই কারেন্ট। আচ্ছা, সো এই ইলেকট্রনটা এখান থেকে যখন বিচ্যুত হয়ে যাবে তখন সেটা কি হবে? ফ্রি ইলেকট্রন। আচ্ছা, এই হলো একটা পদার্থের গঠন। একটা পদার্থ, একটা পরমাণুর গঠন এরকম ভাবে হয়। আর মনে রাখতে হবে, পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। পরমাণুর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, এই জন্যই পরমাণু স্থিতিশীল অবস্থায় থাকে। আচ্ছা, এখন আমরা জানবো কারেন্ট কি। ইলেকট্রিসিটি বুঝলাম, তাহলে কারেন্ট কি? কারেন্ট হলো কোনো পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সংগ্রহ, কোনো পদার্থের মধ্যকার
মুক্ত ইলেকট্রন সংগ্রহ। এই ইলেকট্রন না কিন্তু, এই ইলেকট্রন এটা ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন যখন এখান থেকে ছুটে যাবে তখন সেই ইলেকট্রনটা হয়ে যাবে ফ্রি ইলেকট্রন। আর ওই ইলেকট্রন কোন একটা নির্দিষ্ট কোনো একটা পদার্থের মধ্যে দিয়ে নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে, হার কথাটা সময় সাপেক্ষে। তাহলে কারেন্ট কি? কারেন্ট আমরা এখন লিখি, সংজ্ঞাটা লিখে দেই। কারেন্ট হলো কারেন্ট কি? কারেন্ট হলো কোনো পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ, যাকে বলি আমরা কি বলি? ফ্রি ইলেকট্রন, ইংরেজিতে ফ্রি ইলেকট্রন বলে। ইলেকট্রন সংগ্রহ কোন নির্দিষ্ট দিকে প্রবাহিত হারকে কারেন্ট বলে। এর একক অ্যাম্পিয়ার। তাকে সংক্ষেপে এ দ্বারা প্রকাশ করা হয়। এবং কারেন্টকে প্রকাশ করার জন্য কারেন্টকে ইংরেজি লেটার আই দ্বারা প্রকাশ করা হয়। আর মনে রাখতে হবে যে কারেন্ট পরিমাপক যন্ত্রের নাম অ্যামিটার। কারেন্ট পরিমাপক যন্ত্রের নাম অ্যামিটার। এখন আসি, তাহলে ভোল্টেজ কি? কারেন্ট এই যে কোনো পদার্থের মধ্যকার মুক্ত ইলেকট্রন সংগ্রহ কোনো একটা নির্দিষ্ট দিকে এমনি এমনিতে তো প্রবাহিত হবে না, একে কোনো একটা সোর্স থেকে তাকে চাপ দিতে হবে। বা এই ইলেকট্রন গুলো, এই যে একটু আগে দেখাইলাম যে একটা পদার্থের শেষ কক্ষপথের ইলেকট্রন কি? ভ্যালেন্স ইলেকট্রন। শেষ কক্ষপথের ইলেকট্রন কি? ভ্যালেন্স ইলেকট্রন। সো এই ইলেকট্রনকে একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত করার জন্য একটা চাপের প্রয়োজন। এই যে চাপের জন্য যে কাজ করে থাকে সেটাই হলো ভোল্টেজ। অর্থাৎ পরমাণুর মধ্যকার মুক্ত ইলেকট্রন সংগ্রহ একটি নির্দিষ্ট দিকে স্থানচ্যুত করতে যে বল বা চাপের প্রয়োজন সেটাই হলো ভোল্টেজ। সেটাই হলো ভোল্টেজ। সো ভোল্টেজ আমরা কি বলতে পারি? যে পরমাণুর মধ্যকার মুক্ত ইলেকট্রন সংগ্রহ পরমাণুর পদার্থ বলতে পারি
স্থানচ্যুত করতে করতে যে বল বা চাপের প্রয়োজন সেই বল বা চাপকে আমরা ভোল্টেজ বলি। এর একক ভোল্ট, একে সংক্ষেপে ভি দ্বারা প্রকাশ করা হয়। মনে রাখতে হবে ভোল্টেজ পরিমাপক যন্ত্রের নাম ভোল্টমিটার। ভোল্টেজ পরিমাপক যন্ত্রের নাম ভোল্টমিটার। এখন কারেন্ট জানলাম, ভোল্টেজ জানলাম, এখন আমরা জানবো রেজিস্ট্যান্স কি। রেজিস্ট্যান্স কি? একটা পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো যে প্রবাহিত হয়, অর্থাৎ একটা পদার্থের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে, এই কারেন্ট প্রবাহ হতে যে উপাদান বা যে বৈশিষ্ট্য বা ধর্ম বাধাগ্রস্ত করবে, অর্থাৎ এই কারেন্ট প্রবাহ হতে যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কারেন্ট প্রবাহ বাধাগ্রস্ত হয়, সেই ধর্ম বা বৈশিষ্ট্য হলো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স আর রেজিস্টর কিন্তু একটু পার্থক্য। রেজিস্টর হলো ওই ডিভাইসটার নাম। বাজারে দেখবেন কিছু ছোট ছোট বা আপনার লাইটের সার্কিটে বা যাই হোক সার্কিটের মধ্যে ছোট ছোট রেজিস্টর থাকে। ওই রেজিস্টর গুলো ওইটা ডিভাইসটার নাম হলো রেজিস্টর, আর ওর যে প্রপার্টি, ওর যে বৈশিষ্ট্য বা যে গুণে কাজ করে, সেই ধর্ম বা বৈশিষ্ট্যকে বলা হয় রেজিস্ট্যান্স। রেজিস্টর আর রেজিস্ট্যান্স তাহলে কিন্তু এটা বুঝতে হবে যে ওই ডিভাইসটির নাম রেজিস্টর, আর ওই রেজিস্টরের যে ধর্ম বা ওর যে প্রপার্টি সেটা হলো রেজিস্ট্যান্স। তো এখন আমরা জানি যে রেজিস্ট্যান্স কি। যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কারণে কোনো পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ বাধাগ্রস্ত হয়, সেই ধর্ম বা বৈশিষ্ট্যকে আমরা কি বলবো? রেজিস্ট্যান্স বলবো। একে সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করা হয়।
এবং এর একক ওহম। ওহমের প্রতীক কিন্তু এটা। আচ্ছা, এই রেজিস্ট্যান্স পরিমাপক যন্ত্রের নাম ওহম মিটার। রেজিস্ট্যান্স পরিমাপক যন্ত্রের নাম কি? ওহম মিটার।